কেমন আছো দাদা? এইসব ঠিক আছে তো? এই নতুন বছর তো, নতুন বছরে অনেকদিন পর, অনেকগুলো দিন পর ভাই। হ্যাঁ, নতুন বছরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ তৌফিক কবির অ্যান্ড ওয়েলকাম টু পাগলের ক্লাস। সো আজকে থেকে শুরু হবে আমার ইউটিউব চ্যানেলের নতুন একটা জার্নি। এতদিন একটু বাইরে ছিলাম, বিভিন্ন রিজনে বাইরে ছিলাম। মেইন একটাই রিজন ছিল, বিভিন্ন রিজন না, একটাই রিজন ছিল, সেটা হচ্ছে আমার অ্যাডমিশন সিজন চলতেছিল, এই কারণে আমি বাইরে ছিলাম। এবং ফাইনালি আমি অ্যাডমিশন টেস্ট দিয়ে সামহাও কোনো একটা জায়গায় কোনো মতে চান্স পেয়েছি। সেটা হচ্ছে বুটেক্স অ্যাফিলিয়েটেড একটা কলেজে, যেটার নাম হচ্ছে শহীদ আব্দুর রব শেরনিয়াবাদ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, সংক্ষেপে যেটাকে সার্কটেক বলা হয়। তো এখন বেশ অনেকটাই রিল্যাক্সড, বিকজ এখন একটা ইনস্টিটিউটে আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়বো। ইটস আ ভেরি ডিমান্ডিং একটা সাবজেক্ট। আল্লাহর কাছে অসংখ্য অসংখ্য শুক্রিয়া জানাই যে আমি এরকম একটা সাবজেক্টে চান্স পেয়েছি। আর ইউ মাইট বি থিঙ্কিং যে ভাই আপনার হচ্ছে, আপনি বুয়েটে পড়েন না, কুয়েটে পড়েন না, এরকম পড়েন না, আপনি ইউটিউব চ্যানেলে এসে কি ফটো করতেছেন, আপনি কি বা জানেন? তাদেরকে আসলে, হ্যাঁ এটা ইটস ট্রু, বাট আমার এসএসসিতে পয়েন্ট শুনলো কত? আমার এসএসসিতে পয়েন্ট হচ্ছে 4.111, আর এইচএসসিতে পয়েন্ট হচ্ছে 4.00। আমি কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারিনি। ফাক, সরি, এখন চান্স দিতে পারিনি, দ্যাটস ওয়াই আমি এগুলো আজে বাজে বলতেছি। কিন্তু যদি দিতে পারতাম, ডেফিনেটলি আমি চান্স পাইতাম। আমার সেই ক্যাপাবিলিটিস ছিল, সেই লেভেলে আমি পড়াশোনা করেছিলাম। তো আজকে থেকে আমি শুরু করবো, বেশি কথা বলবো না। আজকে থেকে আমি শুরু করবো আমার, এর আগে আমি বেশ অনেকগুলা ভিডিও বানাইছি, একটাও মনের মতো হয়নি, সবগুলো ডিলিট করে দিছি। সো এইটা মেবি আমি আজকে আর এখন আর বেশি কথা বলবো না, আমি সোজা একদম ক্লাসে আসবো। সো আমি আজকে পড়াবো হচ্ছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, যেটা হচ্ছে শাহজাহান তপনের একটা বই। এই বইটা হচ্ছে সব থেকে বেসিক একটা বই। অনেকে বলে যে আমির হোসেনের বই পড়তে হবে, আমির হোসেনের বই না পড়লে অ্যাডমিশন টেস্টে চান্স হবে না। ভাই আমি কিন্তু চান্স পেয়েছি, আমি কিন্তু এই বই পড়ে চান্স পাইছি। এবং আমি আমি হচ্ছে এই কেতাবুদ্দিনের বইও পড়ি নাই, কিন্তু আমি কিন্তু এই বইটা পড়ছি। তো এইভাবে এই বইগুলো পড়েও কিন্তু চান্স পাওয়া যায়। এর মানে এই বইগুলো পড়া মানে এই না যে তোমার নলেজ কম, বা তুমি বেসিক জিনিস পড়ো, বা তুমি পারো না, তুমি একটু কম পারো। হ্যাঁ, কম পারি, ফাইন, ওকে, শিখি আগে। বুয়েটার ধান্দা এখনই না করে আগে আগে আশপাশে যেগুলো আছে এগুলো ধান্দা করি। সো প্রথম ক্লাসে আজকে আমি পড়বো হচ্ছে থার্মোডাইনামিক্স নিয়ে, তাপগতিবিদ্যা যেটাকে বলে। সো শুরু করে দিই, পেজ বাই পেজ পড়বো আমি একদম। যে পেজগুলো আমি পড়ে চান্স পাইছি, যেখান থেকে অবজেক্টিভগুলো আসে, যে রেঞ্জ থেকে আমার কোয়েশ্চেন আসার প্রবাবিলিটি সব থেকে বেশি, সেই রেঞ্জগুলো, সেই লাইনগুলো আমি আন্ডারলাইন করে রেখেছি, এবং সেই লাইনগুলো পড়ে আমি চান্স পেয়েছি। সেই লাইনগুলো আমি পড়াবো, দেখাই দিব না, পড়াই দিব। কোন বই থেকে আপনি খুঁজে নিতে পারবেন কোন লাইনটা পড়াইছি। তো শুরু করা যাক। পদার্থবিজ্ঞানের যে শাখায় তাপের সাথে শক্তি এবং কাজের সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে তাপগতিবিদ্যা। প্রথম লাইন একদম, পদার্থবিজ্ঞানের যে শাখায় তাপের সাথে শক্তি এবং কাজের সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় সেটাই হচ্ছে আমার তাপগতিবিদ্যা। তাপগতিবিদ্যার প্রথম সূত্র হচ্ছে শক্তির নিত্যতা সূত্র। সূত্র ওইটাই না, মানে শক্তির একটা বিশেষ রূপ। তাপগতিবিদ্যার প্রথম সূত্র হচ্ছে শক্তির নিত্যতারই একটি বিশেষ রূপ, নট একদম না। তারপরে হচ্ছে আমরা আসি, এই সূত্র দিয়ে না তাপের ফ্লোটা কোন দিকে হচ্ছে না হচ্ছে সেটা বোঝা যায় না। ঠিক সেই কারণে তাপগতিবিদ্যার আরও একটা সূত্র অবতরণ করা হয়, সেটা হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। এবং এই দ্বিতীয় সূত্র দ্বারা আমরা বুঝতে পারি প্রকৃতিতে শক্তির রূপান্তরের দিক নিয়ে, শক্তির ফ্লোটা আসলে কোন দিকে হবে সেটা হচ্ছে আমার তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র থেকে আমরা জানতে পারি। তারপরে আমরা আসবো হচ্ছে তাপমাত্রার পরিমাপের নীতি। তাপীয় সমতা জিনিসটা আসলে কি? থার্মাল ইকুইলিব্রাম, সমতা বলতে আমি ইকুইলিব্রাম বলতে বুঝি।
তাপ হচ্ছে একটি শক্তি, শক্তির একটি রূপ যা বস্তুর আভ্যন্তরীণ শক্তির উপরে নির্ভর করে। আভ্যন্তরীণ শক্তি মানে হচ্ছে ইন্টারনাল এনার্জি। প্রত্যেকটা বস্তুর একটা ইন্টারনাল এনার্জি আছে এবং এই ইন্টারনাল এনার্জিটা আসলে ইটস ক্রিয়েটেড ফ্রম কোনো পার্টিকেলের কি বলে স্পিন কোয়ান্টাম সংখ্যা থেকে, ভাইব্রেশন থেকে, আর একটা ফ্যাক্টর আছে, বেশ 3টা ফ্যাক্টর আছে মেবি, আর একটা ফ্যাক্টরের কথা মনে পড়তেছে না, আমি কেমিস্ট্রিতে পড়েছিলাম, কেমিস্ট্রি মেবি 3rd চ্যাপ্টারে পড়েছিলাম জিনিসটা। সো আমি আলোচনা করবো পরে এটা নিয়ে। তারপরে আমি আসি হচ্ছে যে অবস্থায় পরস্পরের সংস্পর্শে থাকা বস্তুগুলোর ভিতরে তাপের আদান প্রদান ঘটে না তাকে তাপীয় সাম্য অবস্থা বলে বা তাপীয় সমতা বলে। যে অবস্থায় পরস্পরের সংস্পর্শে থাকা দুইটি বস্তুর ভিতরে তাপের আদান প্রদান ঘটে না তাকে তাপীয় সমতা বলে। মানে আমি দুটি বস্তু আমি এইভাবে রাখলাম, ঠিক কখন এই দুইটা বস্তুর ভিতরে তাপের কোনো আদান প্রদান ঘটবে না, তাপ কিন্তু শক্তির আদান প্রদান ঘটবে না, সেটাই হচ্ছে আমার তাপীয় সমতা। এখন এই তাপীয় সমতা আমি ব্রেক করব। এই তাপীয় সমতা আমি যদি ব্রেক করতে চাই, আমার একটা স্পেশাল পাওয়ার লাগবে। সেই পাওয়ার হচ্ছে আমার তাপমাত্রা। দেখছো কোনভাবে আসলাম, কোন দিক থেকে, কোন অ্যাঙ্গেল থেকে আসলাম। তাপমাত্রার যে ধ্যান ধারণাটা, যে শক্তি, তাপ যে একটা শক্তি, এই শক্তির ফ্লোটা আসলে কোন দিকে হবে, আমরা কিন্তু তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের দিকে আস্তে আস্তে ধাবিত হচ্ছি। প্রথম সূত্র হচ্ছে নিত্যতা শক্তির একটি বিশেষ রূপ, ল অফ কনজারভেশন অফ এনার্জি। মানে হচ্ছে শক্তির কোনো সৃষ্টিও নাই, বিনাশও নাই। এনার্জি নাইদার বি ক্রিয়েটেড নর বি ডিস্ট্রয়েড, ইটস অ্যাকচুয়ালি কনভার্টেড ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার ফর্ম। এটা হচ্ছে আমার প্রথম নিত্যতা শক্তি বা কনজারভেশন ল অফ এনার্জি। বাট এই যে দ্বিতীয় সূত্রটা, মেইনলি তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র বলতে আমরা তাপমাত্রাকে বুঝি। কজ তাপের আদান প্রদানটা কোন দিকে হচ্ছে, ফ্লোটা কোন দিকে হচ্ছে, এটা কিন্তু দ্বিতীয় সূত্র থেকে আমরা জানতে পারি। সো দ্বিতীয় সূত্র বলতে আমি পার্সোনালি বলি যে দ্বিতীয় সূত্র বলতে আমরা তাপমাত্রাকেই বুঝি। তাপের ফ্লোটা কোন দিকে হবে সেটা হচ্ছে তাপমাত্রা দ্বারা ডিফাইন করা হয়। তারপরে আমরা আসলে হচ্ছে তাপমাত্রা বা উষ্ণতা, নাকি উষ্ণতা বলে এটাকে। তাপমাত্রা বা উষ্ণতা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা, যা নির্ধারণ করে বস্তুটি অন্য বস্তুর তাপীয় সংস্পর্শে রাখলে তাপ দেবে নাকি তাপ নেবে, যেটা আমি আগেই বললাম। এখন এই যে তাপমাত্রাটা, এটা হচ্ছে স্পর্শ অনুভূতি দ্বারা ডিফাইন করা যায় না। এটা কোনো স্পর্শ অনুভূতি দ্বারা ডিফাইন করা যায় না। এর জন্য আমার স্পেশাল একটা পাওয়ার লাগবে, সেটা হচ্ছে আমার থার্মোমিটার লাগবে। আমরা স্পর্শ মানে আমার তাপমাত্রা কত আছে এটা আমি এইভাবে টাচ করে বা ফিল করে বুঝতে পারবো। হ্যাঁ, বুঝতে পারবো যে এখানে আমার তাপ বাড়তেছে, পয়েন্ট। তাপ বাড়তেছে গায়ের, বলি কিন্তু আমরা তাপমাত্রা না বলি না, কিন্তু আমরা বলি কিন্তু তাপ বাড়তেছে। ওর গায়ে একটু জ্বর আছে, ওর গায়ে তাপ কিন্তু বাড়তেছে, বাট নট তাপমাত্রা আমার যদি বলতে হয়, আমার থার্মোমিটার লাগবে, এক্সাক্ট কত তাপমাত্রায় আছে সেটা আমার বলা লাগবে। আমি শক্তি হিসেবে চালাই দিলে তো হবে না, ঠিক আছে? তো এবার আমরা আসবো হচ্ছে তাপমাত্রার পরিমাপ। যে যন্ত্রের সাহায্যে বস্তুর তাপমাত্রা সঠিকভাবে পরিমাপ করা যায় এবং বিভিন্ন বস্তুর পার্থক্য নির্ণয় করা যায়, বিভিন্ন বস্তুর তাপমাত্রার পার্থক্য নির্ণয় করা যায়, সেটা হচ্ছে আমার থার্মোমিটারের যে নীতি। এটা একটা লাইন আমি পড়ে ফেললাম, সরি। তাপগতিবিদ্যা 0তম সূত্র, দুইটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্য অবস্থায় থাকে, তবে প্রথমত বস্তুটি পরস্পরের সাথে তাপীয় সাম্য অবস্থায় থাকবে। আর.এইচ ফাউলারের সূত্রটিকে তাপগতিবিদ্যার 0তম সূত্র বা 0th ল অফ থার্মোডাইনামিক্স নামে অভিহিত করেন। এটা আমি বলি হচ্ছে তাপগতিবিদ্যার তৃতীয় সূত্র। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র হচ্ছে তাপমাত্রার সাথে রিলেটেড, আর তাপগতিবিদ্যার তৃতীয় সূত্র হচ্ছে 0তম সূত্র। মানে আমি 3টে বস্তুকে তাপীয় সাম্য অবস্থায় রাখবো, এই একটা মাঝখানে একটা। সেই মাঝখানে আমি রাখবো হচ্ছে থার্মোমিটার, আর এই পাশে আমি রাখবো একজনের, মানে এটা হচ্ছে ডান তৌফিকের হাত আর এটা হচ্ছে বাম তৌফিকের হাত, এভাবে না। আর.এইচ ফাউলারের সূত্র সবাই তো জানি আমরা টুকটাক।
দুটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্য অবস্থায় থাকে তবে প্রথমত বস্তু দুটি পরস্পরের সাথে তাপীয় সাম্য অবস্থায় থাকবে। বিষয়টা কিন্তু অতটা ক্লিয়ারও না, অতটা কঠিনও না। মানে দেখো, বিষয়টা আমি বলি। দুইটি বস্তু, তার মাঝখানে আমি একটা থার্মোমিটার রাখলাম। এখন দুইটা বস্তুর তাপমাত্রা যদি 100 ডিগ্রি থাকে, আমার থার্মোমিটার তাপমাত্রা 100 ডিগ্রি থাকবে। এইটাই হচ্ছে আমার তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র বা জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। তারপরে আমি আসবো হচ্ছে তাপীয় সাম্য অবস্থার উপরস্থ সূত্রের উপর ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয়। তৃতীয় বস্তুটি হচ্ছে থার্মোমিটারের ভূমিকা পালন করে। এই যে ফার্স্ট বস্তু, দ্বিতীয় বস্তু, আর মাঝখানে বললাম না থার্মোমিটার থাকবে, এই থার্মোমিটার হচ্ছে আমার তৃতীয় বস্তু হিসেবে কাজ করে। এবার ক্লিয়ার কিনা? এইভাবে আসলে আমি ক্লাস নিই। আমার মনে হয় প্রথমে একটু ফ্লোটা খুব একটা ভালোভাবে আসেনি, আমি ইন্ট্রোটাও খুব একটা ভালোভাবে দিতে পারিনি। অনেকদিন পরে ক্লাস নিচ্ছি, খুব ভালোভাবে হচ্ছে না আসলে, এখনো হচ্ছে কিনা আমি শিওর না। তবে আগের ক্লাসগুলো থেকে মনে হয় এখন ফ্লুয়েন্সিটা অনেক আসতেছে, আর অনেক ভালো লাগতেছে ক্লাসটা নিতে, কথা বলতে। আগে একটু ভয় লাগতেছিল, অনেকদিন পরে ক্লাস নিচ্ছিলাম তো। শুরু করা যাক, আমি আবার কন্টিনিউ করি আমার ক্লাসে। উষ্ণতা পরিবর্তনে পদার্থের যে বিশেষ বিশেষ ধর্ম নিয়মিতভাবে পরিবর্তিত হয় এবং যে ধর্মের পরিবর্তন লক্ষ্য করে সহজ ও সূক্ষ্মভাবে উষ্ণতা নির্ণয় করা যায় তাকে উষ্ণতামিতি ধর্ম বলে। উষ্ণতা বা তাপমাত্রার পরিবর্তনে পদার্থের যে বিশেষ বিশেষ ধর্ম নিয়মিতভাবে পরিবর্তিত হয় এবং যে ধর্মের পরিবর্তন লক্ষ্য করে সহজ ও সূক্ষ্মভাবে উষ্ণতা তাপমাত্রা নির্ণয় করা যায় তাকে হচ্ছে তাপমাত্রার ধর্ম বলে। যে সকল পদার্থের উষ্ণতামিতিক ধর্ম ব্যবহার করে থার্মোমিটার তৈরি করা হয় তাকে উষ্ণতামিতিক পদার্থ বলে। আসতেছি না, ওই যে বলা হয়েছে না, তাপমাত্রার পরিবর্তনে পদার্থের যে বিশেষ বিশেষ ধর্ম নিয়মিতভাবে পরিবর্তিত হয়, পদার্থের বিশেষ বিশেষ ধর্ম পরিবর্তিত হয়, এটা হচ্ছে পয়েন্ট। আসতেছি না। এবার এই যে বিশেষ বিশেষ পদার্থের কথা বলা হয়েছে না, সেটা প্রথমে হচ্ছে আমি বলি রোধ থার্মোমিটার, পারদ থার্মোমিটার, বিশেষ বিশেষ পদার্থ। কিন্তু এই যে রোধ থার্মোমিটার না, এখানে একটা কয়েল টাইপের কোনো একটা জিনিস ইউজ করবো, এটা একটা পদার্থ। পারদ যেটা বললাম না, পারদ একটা পদার্থ। এই যে পার্টিকুলার যে পদার্থের যে ধর্মটার পরিবর্তনের ফলে আমি তাপমাত্রার পার্থক্য নির্ণয় করতে পারবো, এটা হচ্ছে উষ্ণতামিতিক ধর্ম টাইপের এই জিনিসের দিকে যায়। মানে বইতে সেইভাবে এক্সপ্লেন করা হয়নি ভাই, আসলে জিনিসটা কিভাবে বইতে সেভাবে এক্সপ্লেন করা হয়নি, বুঝি নাই জিনিসটা। যেটা বুঝতে পারছি সেটা আমি বলছি এখানে। তারপরে আমরা আসবো হচ্ছে নিম্ন স্থির বিন্দু, ঊর্ধ্ব স্থির বিন্দু। যে তাপমাত্রায় প্রমাণ চাপে বিশুদ্ধ বরফ পানির সাথে সাম্য অবস্থায় থাকে, বিশুদ্ধ বরফ নিম্ন স্থির বিন্দু পড়তেছি আমি, তাহলে কি হবে? বরফ হবে। যে তাপমাত্রায় প্রমাণ চাপে বিশুদ্ধ বরফ পানির সাথে সাম্য অবস্থায় থাকতে পারে, অর্থাৎ যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলতে শুরু করে তাকে নিম্ন স্থির বিন্দু বা বরফ বিন্দু বলে। আর ঊর্ধ্ব স্থির বিন্দু কি বলে? যে তাপমাত্রায় প্রমাণ বলতে কিন্তু অনেকটা কনস্ট্যান্ট টেম্পারেচার। ভাই কনস্ট্যান্ট টেম্পারেচার কেন বলা হয়, কনস্ট্যান্ট চাপ কেন বলা হয়? ভাই দেখো, আমি একটা কমন সেন্স দিয়ে আমি একটা কথা বলি। সাপোজ আমার এক বোতল পানি আছে, এই রুমের টেম্পারেচার কত? 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন হয়তো 25 না, এখন প্রমাণ চাপ নাই, এনটিপিতে নাই এটা। এখন এখন এনটিপি হয়তো 17 ডিগ্রি, 17 বা 18 মেবি। এখন রাত, মেবি এখন একটু তারও নিচে, 14 চলতেছে হয়তো বাইরে। রুমের ভিতরে কিন্তু আমার টেম্পারেচার কিন্তু আর একটু হাই, এখন 16 মেবি, 16 থেকে 17 আমার রুমের ভিতরে। সো আমি এটারই প্রমাণ ধরে নিতে পারি। কিন্তু এখন কেন বলা হচ্ছে এই যে তাপমাত্রায় প্রমাণ চাপে, এই কথাটা কেন বলা হচ্ছে? আমি একটা জিনিস খেয়াল করি, আমি একটু বাইরে চলে যাচ্ছি, বক্সের বাইরে। আমার যদি এই রুমের টেম্পারেচার কনস্ট্যান্টলি চেঞ্জ হতে থাকে, এটা চিন্তা করো ভাই, বা আমার এই রুমের চাপটা কনস্ট্যান্টলি চেঞ্জ হচ্ছে, আমি কেন প্রমাণ তাপ
নির্দিষ্ট চাপ, নির্দিষ্ট তাপমাত্রা, কেন এই টার্মগুলো কেন ইউজ করা হয়, আমি এটা বলার জন্য মেনলি আমি তুলে আনছি এই কথাটা, বারবার বলতেছি। আমি এটা নিজে ফিল করার চেষ্টা করেছি কেন এই নির্দিষ্ট কথাটা বলা হয়। না বললেই তো পারে, কেন নির্দিষ্ট তাপমাত্রা নির্দিষ্ট চাপ কেন বলবে, না বললেও তো পারে, উল্লেখ করার কি দরকার, কিন্তু উল্লেখ করার দরকার আছে। আমার এই বোতলটা এখন যে নির্দিষ্ট চাপ বা নির্দিষ্ট তাপমাত্রায় আছে না, আমার এই চাপ বা তাপমাত্রা যদি কনস্ট্যান্টলি চেঞ্জ হতে থাকে, আমার এই পানিটা কিন্তু স্টেবল থাকবে না। এই পানিটা কিন্তু আর স্টেবল থাকবে না, এই পানিটা আস্তে আস্তে ভেপর হবে, বা এই পানিটা যখন একদম নিম্ন চাপে আনা হবে, হয়তো এই পানিটা জমাট বাঁধতে শুরু করবে, তাপমাত্রা যখন কমানো হবে জমতে থাকবে, বরফ হয়ে যাবে, বরফ হয়ে গেল। আবার তাপমাত্রা বাড়তে থাকতেছে, কোনো এক সময় বাষ্পীভূত হচ্ছে, এক সময় দেখা গেল যে এর ভিতরে মেবি একটা বোতলে 1500 না ভাই, 15 PSI পর্যন্ত চাপ সহ্য করতে পারে। সো চাপ বাড়াইতে 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 এমন একটা পর্যায়ে চলে গেলাম যে এই বোতলটা ব্লাস্ট হয়ে গেল। সেটা কি ভালো হবে? সেটা তো আমার এক্সপেরিমেন্টের জন্য কখনো ভালো হবে না। এই কারণেই মেইনলি আমার এই টার্মগুলো ইউজ করা হয়, নির্দিষ্ট তাপমাত্রা, নির্দিষ্ট চাপ, এই টার্মগুলো ইউজ করা হয় এই কারণে। এটা আমার ওন রিয়েলাইজেশন। কেন বললাম আমি তাহলে আজকে এটা আমি নিজে বুঝতে পারছি যে কেন এই জিনিসগুলো ইউজ করা হয়, নির্দিষ্ট তাপ বা নির্দিষ্ট চাপ। তারপরে আমি হচ্ছে তাপমাত্রার যে তাপমাত্রার স্কেল নির্ধারণের সময় তাপমাত্রার পদার্থের উষ্ণতামিতিক ধর্ম কাজে লাগানো হয়। এই উষ্ণতামিতিক ধর্ম কি? এই যে রোদ, পারদের যে ধর্মটা, পারদের একটা পার্টিকুলার ধর্ম আছে, তারপর কয়েলের একটা পার্টিকুলার ধর্ম আছে, সেটা রোদ। এই এই যে উষ্ণতামিতিক ধর্ম, এইটাকে কাজে লাগানো হয়, কাজে লাগিয়ে তাপমাত্রার পার্থক্য নির্ণয় করা হয়। কত বড় একটা বিষয় কিন্তু দাদা, ভাবার বিষয় এটা একটা। এই কি মনে হচ্ছে স্কিপ করে চলে যাচ্ছি, তাই না ভাই? এর বেশি ফার্দার নলেজ এখানে দেওয়া হয়নি, আর এর বেশি ফার্দার নলেজ আমি খুঁজি নাই আমি এর থেকে বেশি ফার্দার। সরি সেলসিয়াস বাই দ্য ওয়ে, আমি হাতে কোনো ময়লা নাই ভাই, জাস্ট নাকে মানে অস্বস্তি হচ্ছিল নাকে। সেলসিয়াস স্কেলের কথা বলি, যে স্কেল বরফ বিন্দু, যে স্কেলে বরফ বিন্দু হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং স্টিম বিন্দু হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড ধরে মধ্যবর্তী মৌলিক ব্যবধান 100 ভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে সেলসিয়াস স্কেল। 1 ভাগকে 1 ডিগ্রি বলে, 1 ভাগকে 1 ডিগ্রি সেলসিয়াস বলে। এটা হচ্ছে সেলসিয়াস স্কেল বা পারদ থার্মোমিটার। সেলসিয়াস স্কেল যে পারদ থার্মোমিটার তাই। ফারেনহাইট স্কেলের কথা বলি, ফারেনহাইট স্কেল হচ্ছে যার বরফ বিন্দু হচ্ছে 32 ডিগ্রি সেন্টিগ্রেড এবং স্টিম বিন্দু হচ্ছে 212 ডিগ্রি সেন্টিগ্রেড। সেলসিয়াস স্কেলের বরফ বিন্দু ছিল হচ্ছে 0 ডিগ্রি। সেলসিয়াস স্কেলে বরফ বিন্দু ছিল 0 ডিগ্রি এবং স্টিম বিন্দু বা স্টিম মানে হচ্ছে বাষ্পীভবন বিন্দু বা ভেপোরাইজেশন বলে যেটাকে, ওই বিন্দুটা হচ্ছে 100 ডিগ্রি। বাট ফারেনহাইট স্কেলে এটা চেঞ্জ হয়ে গেছে, সেটা হচ্ছে 32 ডিগ্রি আর 212 ডিগ্রি। তারপরে আমি আসি হচ্ছে পারদ থার্মোমিটার। আচ্ছা এটা হচ্ছে পারদ থার্মোমিটার, আচ্ছা নাই হোক, পারদ থার্মোমিটার যা সেলসিয়াস স্কেল তাই, এবং ফারেনহাইট স্কেল যা রোদ থার্মোমিটার তাই। বুঝলে বিষয়টা? সেলসিয়াস স্কেল যা পারদ থার্মোমিটার তাই, রোদ থার্মোমিটার যা ফারেনহাইট স্কেল তাই। বিষয়টা এখন ক্লিয়ার হয়েছে কিনা? এবার হচ্ছে ক্লিনিক্যাল বা ডাক্তারি থার্মোমিটার। এটি একটি অত্যন্ত সুবেদী চরম পারদ থার্মোমিটার। মানবদেহের তাপমাত্রা বা জ্বর পরিমাপের জন্য চিকিৎসকের এটি ব্যবহার করেন, এজন্য এটাকে বলা হয় ক্লিনিক্যাল বা ডাক্তারি থার্মোমিটার। ফারেনহাইট স্কেলে দাগ অঙ্কিত থাকে। ক্লিনিক্যাল থার্মোমিটার, তাই তো? তাহলে আমি চলে যাচ্ছি হচ্ছে রোদ থার্মোমিটারে। ওই যে ফারেনহাইট স্কেল বললাম না, ফারেনহাইট স্কেল বললে রোদ থার্মোমিটার,
ফারেনহাইট স্কেলে আমার মেইনলি উষ্ণতামিতিক ধর্ম, সেটা হচ্ছে রোদ। রোদ ইউজ করা হয় এখানে। রোদ দ্বারা আমরা বুঝতে পারি যে তাপমাত্রার পার্থক্যটা আসলে কত। কিন্তু পারদ থার্মোমিটারে আমরা পারদের ধর্মটা ইউজ করি, ওইটা দ্বারা আমরা তাপমাত্রার পার্থক্য কত সেটা আমরা ডিফাইন করতে পারি। সো তারপরে আমরা নেক্সটে আসি। একটি নির্দিষ্ট চাপে যে তাপমাত্রায় কোনো পদার্থ কঠিন, তরল ও বায়বীয় রূপে সাম্য অবস্থায় থাকে সেটা হচ্ছে পদার্থের ত্রৈধবিন্দু, ট্রিপল পয়েন্ট যেটাকে বলে, ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার। 4.58 মিলিমিটার পারদস্তম্ভ চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ এবং পানি এবং জলীয় বাষ্প একটি তাপীয় সাম্য অবস্থায় থাকে, তাপীয় সাম্য অবস্থা, ওই যে থার্মাল ইকুইলিব্রিয়াম। এখন এই যে 4.58 মিলিমিটার পারদস্তম্ভ চাপ, এটা কিন্তু খুবই নিম্ন একটা চাপ। কজ আমরা এমনি যে 1 অ্যাটমসফিয়ার বলি না, আমরা পরিবেশে কিন্তু 1 অ্যাটমসফিয়ার চাপ থাকে, সেটা হচ্ছে 780 মিলিমিটার হাইড্রোগ্রাম। কিন্তু এইখানে যেটা চাপটার কথা বলা হয়েছে এটা কিন্তু খুবই 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 নিম্ন একটা চাপ, 4.58 মিলিমিটার হাইড্রোগ্রাম, উইচ ইজ মানে খুবই নগণ্য একটা চাপ, মানে কি বলবো, খুবই নিম্ন একটা চাপ। এই চাপে, এই পারদস্তম্ভ চাপে যে তাপমাত্রায় বরফ, পানি এবং জলীয় বাষ্প একটি তাপীয় সাম্য অবস্থায় থেকে সেটা হচ্ছে পানির ত্রৈধবিন্দু, এবং সেই ত্রৈধবিন্দুর তাপমাত্রা হচ্ছে 273.16 কেলভিন। 16টা কিন্তু দিতে হবে, নট 15 দিলে হবে না, কিন্তু 216 কিন্তু দিতে হবে, 273.16 কিন্তু দিতেই হবে, নাহলে হবে না। এই 0.16 কারণে অনেকে অবজেক্টিভে কিন্তু ভুল করে, আমি দেখছি অনেকে 15 দেয়, মানে ওই যে কি বলে 273.15 কেলভিন দেয়, অনেকে ওইটা টিক দিয়ে আসে, মনে করে আর এটা ক্লোজেস্ট, এটা হবে, কিন্তু না, 217.16 হয়তো ঘয়ে অপশনে আছে, তুমি খেয়ালও করিনি। অ্যাডমিশন টেস্ট হচ্ছে এরকম, তুমি যেখানে খেয়াল করবে না, যেখানে একটু মিস্টেক করবো, ঠিক সেইখানটায় ঘা দিবে, সেখানটায় আঘাত করবে। সিম্পল জিনিসগুলাই কিন্তু ভুল করে মানুষ অ্যাডমিশন টেস্টে। আমি কত ভুল করছি, কতগুলা বাসায় এসে শিক্ষা নিতে নিতে, যদিও আমি খুব বেশি অ্যাডমিশন টেস্ট দিতে পারিনি, আমি মেডিকেল দিতে পারিনি, আমি কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে অ্যাডমিশন দিতে পারিনি, আমি মানে কি বলবো, মানে অনেক রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারিনি, আরও অনেক বাদ, যা হোক একটা চান্স পাইছি, বুটেক্সের একটা অ্যাফিলিয়েটেড একটা কলেজে চান্স পাইছি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়তেছি, উইচ মিনস আ লট, যা পাইছি এনাফ। ট্রিপল পয়েন্ট হচ্ছে 273.16 কেলভিন। পানির ত্রৈধবিন্দু তাপমাত্রার 273.16কে 1 কেলভিন বা 1 কেলভিন, পানির ত্রৈধবিন্দুর, পানির একটু ফিল করে দাঁড়াও, পানির ত্রৈধবিন্দু, ট্রিপল পয়েন্ট আমি চলে যাচ্ছি, পানির ত্রৈধবিন্দুর 1/273.16 ভাগকে 1 কেলভিন বলে। ওহো, কোথাকার কোন 4.58 মিলিমিটার হাইড্রোগ্রাম পারদস্তম্ভ চাপে পানি কঠিন, তরল এবং বায়বীয় অবস্থায়, যে অবস্থায় সাম্য অবস্থা অর্থাৎ ইকুইলিব্রিয়াম অবস্থা হবে, সেই টার্মটাকে আমরা টেনে আনলাম, এনে আমি বলতেছি 1 ওই ট্রিপল পয়েন্টের টেম্পারেচার ইজ ইকুয়ালস টু 1 কেলভিন। ওরে বাপ রে, ভাবা যায়? কোথাকার জিনিস কোথায় থেকে নিয়ে আসলাম দাদা, ভাবা যায়? আচ্ছা আসি, এর উপর ভিত্তি করে পরম শূন্য তাপমাত্রা হচ্ছে 0 কেলভিন, বরফ বিন্দু হচ্ছে 273.15 কেলভিন, এবং স্টিম বিন্দু হচ্ছে 373.15 কেলভিন। মেবি এটা একটু পার্থক্য আছে বিভিন্ন বইতে, তো এই জিনিসটা আমরা মনে রাখবো। পরম শূন্য তাপমাত্রা কি জিনিসটা ভাই? পরম শূন্য তাপমাত্রা কি জিনিস আর বলো? আমার তো মনে নেই ভাই, কিসের মনে নেই? পরম শূন্য তাপমাত্রা মনে নেই? ওই যে একটা কার্ভ আছে না, পিভি এর কার্ভ, যেটা হচ্ছে ওয়াই অক্ষকে ছেদ করে চলে যায়,
এবং এবং একটা সময় যে সময় তার আয়তন শূন্য হয়ে যায়, দেখছো আসে কিন্তু একটু হইলেও, যে তাপমাত্রায় গ্যাসের কোনো আয়তন থাকে না, আয়তন শূন্য হয়ে যায়, সেটাই হচ্ছে আমার পরম শূন্য তাপমাত্রা। যে টেম্পারেচারে গ্যাসের কোনো আয়তন থাকে না, সেটাই হচ্ছে আমার পরম শূন্য তাপমাত্রা। আরে ভাই, এটা আউট অফ দ্য বক্স জিনিস। আমরা বয়েলের সূত্র নিয়ে কথা বলতেছি, পিভি গ্রাফ নিয়ে কথা বলতেছি, কিন্তু এমন একটা টেম্পারেচার আছে যে টেম্পারেচারে আমার কোনো গ্যাসের কোনো চাপই মানে আয়তনই থাকবে না। ওয়াও, ইটস এ হিউজ থিং। এই পরম শূন্য তাপমাত্রা হচ্ছে জিরো কেলভিন, বরফ বিন্দু হচ্ছে 273.15 কেলভিন, এবং স্টিম বিন্দু 100 ডিগ্রি সেন্টিগ্রেড যখন হয়, ওই 100 ডিগ্রির সাথে আমি প্লাস 273.15 কেলভিন যোগ করে দিব, সেটা হয়ে যাবে আমার স্টিম বিন্দু। আর বরফ বিন্দু হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের সাথে 273 জুড়ে দিলাম। আর এই পরম শূন্য তাপমাত্রায় কি হয়, আমি কিন্তু প্লাস করি, পরম শূন্য তাপমাত্রা কিন্তু -273.16 কেলভিন, তার সাথে আমি যখন প্লাস 273.16 কেলভিন যোগ করলে সেটাকে কেলভিনে কনভার্ট করা হয়। কিন্তু আমার পরম শূন্য তাপমাত্রায় যে তাপমাত্রা থাকে সেটা হচ্ছে -273.16 কেলভিন, তার সাথে আমার প্লাস 273.16 কেলভিন যোগ করলে 0 হয়ে গেল। দেখছো, মানে লজিক আছে, কিন্তু লজিকটা বুঝতে হবে আস্তে আস্তে। এখনো মনে হয় অনেকে বুঝো নাই। আমি আবার বলতেছি, দাঁড়াও। আমার যে তাপমাত্রায়, আমি আবার বলবো, আচ্ছা বলি, 1 মিনিট লাগবে জাস্ট। যে তাপমাত্রায় আমার গ্যাসের কোনো আয়তন থাকবে না, সেটা হচ্ছে আমার পরম শূন্য তাপমাত্রা। এখন সেই তাপমাত্রাটা কত, সেটা হচ্ছে -273.16 কেলভিন। তাহলে পরম শূন্য তাপমাত্রায় আমার টেম্পারেচারটা কত হচ্ছে, তার সাথে আমি 273 যোগ করে নেব, বিকজ আমি কেলভিনে নিয়ে যাব। কোনো ডিগ্রি সেন্টিগ্রেডকে কেলভিনে নিয়ে যেতে গেলে 273.16 যোগ করতে হয়, সব আমরা জানি, তাই না? তো এটা যোগ করলে প্লাস মাইনাসে কাটাকাটি হয়ে গেল, সেটা হয়ে গেল 0। এটা পেলাম আমরা টেম্পারেচার পরম শূন্য তাপমাত্রায় 0 ডিগ্রি কেলভিন হয়ে থাকে। বুঝলাম? তাহলে বরফ বিন্দু কি হবে? বরফ বিন্দু হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। 0 ডিগ্রির সাথে আমরা প্লাস 273.16 যোগ করলাম, সেটা হয়েছে আমার 273.16 কেলভিন ডিগ্রি সেন্টিগ্রেড। 0 ডিগ্রিকে আমি কেলভিনে কনভার্ট করলাম, কিন্তু এবার 0 ডিগ্রিকে আমি আবার কেলভিনে কনভার্ট করবো, কিন্তু এটা হবে আমার স্টিম বিন্দু, এবং স্টিম বিন্দু কতই হয় 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। 100-র সাথে আমি 273.16 যোগ করে দিলাম, হয়ে গেল আমার স্টিম বিন্দু। সো এই ছিল আমার প্রথম ক্লাস। মানে বেশ অনেক দিন পরে ক্লাস নিছি, 7:54-57 বাজে। আমি একটু হালকা টায়ার্ড টাইপের, কথা বের হচ্ছে না, বুকের ভিতরে ব্যথা করতেছে কথা বলতে বলতে। আমি নেক্সট ক্লাসে পড়াবো হচ্ছে তাপমাত্রা, তাপীয় স্কেল এবং পরম স্কেল, এই জিনিসটা নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আমার 70টা সাবস্ক্রাইবার থেকে হয়তো এক সময় 80টা হবে, খুব দ্রুত হবে, বিকজ ভিডিও আপলোড না দিলে আমার সাবস্ক্রাইবার বাড়বে কিভাবে। সো সাইনিং আউট, মোহাম্মদ তৌফিক কবির, পাগলের ক্লাস।